যে বাংলাদেশের সেনাপ্রধান এবার ফোনে কথা বলছেন ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে। কি এমন ঘটে গেল? আসুন আপনাদেরকে এবার শোনাই কি বলেছেন ভারতের সেনাপ্রধান। আসুন শোনাই আগে, তারপরে আলোচনায় আসছে। Anything which is happening under the guidance. You asked in Hindi or English firstly? है? हिंदी में। तो जो आपने पूछा था, सबसे पहले हमें ये जानना जरूरी है कि ये कौन सी सरकार है जो वहां पर है। अगर वो इंटरिम सरकार है तो क्या जो वो एक्शंस ले रहा है क्या वो 4 या 5 साल के लिए हैं या 4 या 5 महीने के लिए हैं। तो उस चीज को मद्देनजर रखते हुए क्या हमें उसमें तुरंत रिएक्ट करने की जरूरत है या नहीं, ये हमें समझना चाहिए। सबसे बड़ी बात तो ये है। दूसरी बात यह है कि आज की तारीख पे तीनों सेनाओं ने अपने अपने चैनल्स पूरे खुले रखे हुए हैं। भारतीय सेना ने तो मल्टीपल चैनल्स ऑफ कम्युनिकेशन खुले रखे हुए हैं। जो उनके वहां पे चीफ हैं उनके से मेरी रेगुलर बात होती रहती है। उसी प्रकार से हमारे बाकी चैनल से भी हमें एक दूसरे से बातचीत होती रहती है। आपको ये भी याद होगा कि हमने एक डेलीगेशन भी वहां भेजा था जिसने वहां पे सबसे जाके मुलाकात की थी। उसी प्रकार से चीफ ऑफ नेवल स्टाफ ने बात की है, उसी प्रकार से चीफ ऑफ एयर स्टाफ ने बात की है। इरादा यह है कि किसी प्रकार का कोई मिसकम्युनिकेशन या मिसअंडरस्टैंडिंग ना हो। तो मैं आपको यही भरोसा दिलाना चाहता हूं कि आज की तारीख पे जो भी वो कार्रवाई कर रहे हैं, तीनों सेनाओं जो कार्रवाई कर रही हैं, वो किसी भारत के किसी प्रकार के खिलाफ की कार्रवाई नहीं है। जहां तक कैपेबिलिटी डेवलपमेंट की आप बात करें तो कैपेबिलिटी डेवलपमेंट एक चीज है जो चलती रहती है पूरे वक्त। भारत भी कर रहा है, बाकी देश भी कर रहे हैं, तो वो सबको ऊपर लागू है, वो अपनी कैपेबिलिटी डेवलपमेंट कर सकते हैं। जहां तक हमारी तैयारी है हम उसको क्लोजली मॉनिटर कर रहे हैं। हमारा जो कोर ग्रुप होता है इसके बारे में बातचीत करता रहता है और ये देखता रहता है कि कोई ऐसा कोई मिसकम्युनिकेशन ना हो जिससे कि बात आगे बढ़ जाए। और जहां हमें एश्योरेंस चाहिए हम उनसे लगातार बात करते रहते हैं। हमारी आपस में ट्रेनिंग के भी एक्सचेंज हो रहे हैं। हमारे भी ऑफिसर्स वहां एनडीसी के लिए जा रहे हैं, उनके भी ऑफिसर्स यहां पे आ रहे हैं। तो उस मिलिट्री रिलेशनशिप में किसी भी प्रकार की कमी पेशी नहीं आई। একদম খুব স্পষ্ট করে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী খুব স্পষ্ট করে বলে দিলেন যে ভারত পুরো বিষয়টার ওপর নজর রাখছে। দাদা, এটা জানতে চাই আপনার কাছে যে ওয়াকারুজ্জামান তো অনেক আগেই সাহায্য চাইলে সাহায্য পেতেন, কিন্তু এখন ইলেকশনের দোরগোড়ায় পৌঁছে এইরকম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করা তো দরকার ছিল না তার? উনি পরিস্থিতি জটিল তো করেছেন প্রথম দিন থেকেই। আপনি যাকে বলছেন বা যে তিনি সাহায্য চাইলে পাইতেন, তিনি সাহায্য চাইলে তিনি এটা করতে পারতেন বা হোয়াট এভার আপনি যেটা বলছেন, যেই মানুষটা নিজেই সমস্যার সূতিকাগার, সেই মানুষটা আসলে সমস্যার সমাধান কি করে করবে? দেখুন, 5ই আগস্টের পরে যেভাবে বাংলাদেশে এক ধরনের ভারত বিদ্বেষী রাজনীতি, ভারতের প্রতি একটা ঘৃণার রাজনীতি, ওই জায়গা থেকে যখন এই বক্তব্যগুলো শুনি তখন কিন্তু এগুলো ওই দুটো জিনিস আমাদের কাছে কন্ট্রাডিক্ট করে। ভারতীয় সেনাপ্রধান পরিষ্কার করেই কিন্তু বললেন যে বাংলাদেশে যে 3টি বাহিনী রয়েছে, এয়ার, নেভি এবং ডিফেন্স বা সেনাবাহিনী, আর্মি, তাদের সাথে কিন্তু তাদের যোগাযোগ রয়েছে এবং তারা এইটাও দেখার চেষ্টা করছে যে এই দখলদার বাহিনী আসলে কোন ধরনের চরিত্রের অধিকারী। এরা কি আসলে একটা দীর্ঘ মেয়াদে এখানে থাকতে চায় নাকি স্বল্প মেয়াদে থাকতে চায়? ফলে ভারতের মোড অফ অ্যাকশনটা বা কূটনৈতিক সম্পর্কের জায়গা বা সেনা সামরিক সম্পর্কের জায়গাটা সম্ভবত ওইটার উপরে ডিপেন্ড করে হবে। কারণ এর আগে পরিষ্কার করে একটা ইঙ্গিত ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে ভারত সরকার এই দখলদার বাহিনীর সাথে খুব একটা ইন্টারাকশনে যাবে না। সেগুলো একটা যৌক্তিক কারণও ছিল যে আপনি একটা কন্ট্রাক্ট করবেন, কার সাথে করবেন? ওনারা তো ভারত তো খুবই ভালো করে জানে যে এরা কিভাবে এসছে না এসছে, এদের কোনো বৈধতা নেই বা এই পুরো ঘটনা জানে। ফলে স্বাভাবিকভাবে এই যোগাযোগের ব্যাপারটা ছিল। কিন্তু আমার যে জায়গাটাতে চিন্তার বিষয় সেটা হচ্ছে যে এই সেনা প্রধানের ইন্টেনশন নিয়ে আপনি যখন একটা সুনির্দিষ্ট পার্টিকুলারলি কথা বলবেন, আইসোলেশনে না বলবেন, তখন এটা বোঝা টাফ। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘটনাকে আপনি আইসোলেশনে দেখেন। আমরা যেটা আইনের ভাষাতে বলি, আমাদের যখন ক্লায়েন্টের কাগজপত্র দেই তখন বলে যে আমরা প্রত্যেকটা ঘটনাকে না দেখে অন অ্যাভারেজে আমরা দেখেছি। আমি অ্যাভারেজে দেখতে চাই না, আমি প্রত্যেকটা ঘটনাকে যদি আমি আলাদাভাবে দেখি, তাহলে আমার কাছে যেই জায়গাটা আসে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর তরফ থেকে এক ধরনের ইন্টেনশন আছে কোনো একটি দলের প্রতি তাদের দুর্বলতা। এটা খুবই আমার কাছে অন্ততপক্ষে পরিষ্কার। আমরা কিছু ইন্টারনাল নিউজ তো পাই, কিছু আছে যেখানে অবসরপ্রাপ্ত, যদি এটা খুলে বলি তাহলে সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একদম জামাতের প্রতি দুর্বলতা একদম প্রকাশ্যে মানে হচ্ছে আপনি একটু জেনে রাখেন
মুক্তিযুদ্ধের সময় যে 71-এ যে গণহত্যা চালানো হয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর মাধ্যমে, এবং বাংলাদেশের যে দোসররা, এই সেনাবাহিনীর দোসররা যারা রাজাকার, আলবদর, আল শামস, শাহিন ফৌজ, শান্তি কমিটি যারা ছিল, তার বাবা কিন্তু অন্যতম একজন ব্যক্তি ছিলেন। এগুলো রিভিল হচ্ছে। কিন্তু এটা শেখ হাসিনা জানতেন না, না জেনে একজনকে সেনাপ্রধান পদে বসিয়ে দিলেন। দেখেন আমি আপনাকে বলি, এই প্রসঙ্গটা আমি জানি যে এই প্রসঙ্গটা আসবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে একজন সেনা প্রধান হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জানা অজানার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার ব্যাপারে রিপোর্টগুলো কি আসছে। সেখানে আপনার ডিজিএফআই রিপোর্ট আছে, এনএসআই রিপোর্ট আছে, এমআই রিপোর্ট আছে, একটা ইন্টারনাল রিপোর্ট আছে। এখন প্রত্যেকটা রিপোর্ট যখন কোনো না কোনোভাবে কম্প্রোমাইজড হবে, বা আমি এইটা বলে হয়তো অনেক গোয়েন্দা সংস্থার প্রধান বা যারা আছে তারা হয়তো বা একটু মনোক্ষুণ্ণ হবে, আমি বরঞ্চ এটাকে এইভাবে বলি যে এটাও তো সত্যি কথা যে ওয়াকারুজ্জামানের ট্র্যাক রেকর্ডটার ক্ষেত্রে এইটা যে তার দুর্নীতি রেকর্ড নাই, এটা নাই, সেটা নাই, তার পেছনের ট্র্যাক রেকর্ড, কিন্তু ওই জায়গাটাতে প্রশ্ন হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ওঠেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে একটা রিপোর্ট, সমস্ত রিপোর্ট এবং মতামতের উপরে ভিত্তি করে তিনি করেন। ফলে আমি জানি যে এই পুরো ঘটনাটা তার দিকে বিদ্ধ করা হয়, তার দিকে যায়, বাট আমার মনে হয় না যে এই পুরো দায়টা নেওয়া বা তাকে বলা এইটা খুব বেশি প্রপোর্শনেট হয়, বা আমার কাছে এটা ডিসপ্রপোর্শনেট লাগে। কারণ খন্দকার মোশতাক 54 বছর রাজনীতি করেছে বঙ্গবন্ধুর সাথে। আমরা কে জেনেছিলাম যে তিনি ষড়যন্ত্রকারী? আমরা সিরাজউদ্দৌলার ঘটনাতেও যদি যাই তাহলে আমরা কি জেনেছিলাম যে মীর জাফর এই ঘটনা ঘটাবে, ঘরসেটি বেগম? সুতরাং এইটা এখন আমি আর আপনি বলছি, এই যে আপনার ওয়াকারুজ্জামানের বাবা, যদি 5ই আগস্ট বেরিয়ে না আসতেন শেখ হাসিনা তাহলে হয়তো এই বিষয়টা সামনেই আসতো। বাংলাদেশে আপনি ওয়াকারুজ্জামানের কথা এখন বলছি, এরকম অনেক মানুষ যারা বিট্রে করেছে। সুতরাং ওইটা বলাটা আমার কাছে মনে হয়, যেটাকে আমি শব্দটা বলেছি কিন্তু ডিসপ্রপোর্শনেট, আনুপাতিক হবে না আসলে। সো মাননীয় প্রধানমন্ত্রীর উপরে এইভাবে আমার মনে হয় না ওই দায়টা যায়। তিনি রিপোর্টের উপরে ভিত্তি করেছেন, কারণ উনি কিন্তু একটা কথা আপনাকে এটাও বলে রাখা ভালো যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কেমন না এই অমুক হয়ে যাবে সেনাপ্রধান, তমুক হয়ে যাবে, এইভাবে কিন্তু উনি কাজ করেন না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলি, উনি এই ধরনের সিলেকশনের ক্ষেত্রে পুরো ধরেন দলীয় কোনো একটা পদ দিবে, পুরো কাউন্সিল, কিন্তু এবারের ইলেকশনটা মানে 2026 এর ইলেকশনটা তো আওয়ামী লীগকে বাইরে রেখেই যেতে হচ্ছে। সেটা তো যেতে হচ্ছে। আমি আপনার কিন্তু ওই প্রশ্নটা জবাব দিচ্ছি যে সেনাপ্রধান হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া এবং প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেন, অর্থাৎ সবার মতামত নিয়ে একটা প্রপার ওয়েতেই কিন্তু সেনাপ্রধান হয়েছে। ফলে আপনাকে সেগুলো দেখার বিষয়। আর বাংলাদেশ আওয়ামী লীগ এই ইলেকশনে আমাদের কাছে দুটো ব্যাপার ছিল। একটা হচ্ছে যে আমরা ইলেকশনে আমাদের দলের উপর থেকে যে ব্যান করা হয়েছে, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, এগুলো ওঠাতে হবে, এবং আমরা এমন একটি সরকার বা এমন একটি ব্যবস্থার অধীনে ইলেকশনে যেতে চাই যারা নন বায়াসড। আপনার প্রথম দিন থেকে আমাদেরকে যারা ফেসিস্ট বলছে, প্রথম দিন থেকে আমাদেরকে যারা খুনি বলছে, তাদের অধীনে আমরা ইলেকশনে যেতাম? তাও তো যেতাম না। সুতরাং এই ব্যবস্থাটা ছিল কমপ্লিটলি আওয়ামী লীগের জন্য বৈরী।